নমস্কার, নেতা নয় জনতা আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি বারাসাত লোকসভা কেন্দ্রে। বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা, সেই অঞ্চলটা ঘুরে দেখব, জানতে চাইব এবারের ভোটে এখানকার মানুষের ইস্যু কি, উন্নয়ন কতটা হয়েছে, এখানকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার জেল যাত্রায় কোনো প্রভাব আছে কি, ভোট বাক্সে সিএএ প্রভাব ফেলবে, কি উন্নয়ন চান এখানকার মানুষজন, কতটা উন্নয়ন হয়েছে, দুর্নীতির কোনো প্রভাব এই ভোট বাক্সে পড়বে, সব নিয়ে কথা হবে আম জনতার সঙ্গে। আপনি তো ভোট দেবেন, একটা ইস্যু মাথায় রেখে দেবেন, উন্নয়ন, স্থানীয় উন্নয়ন বা দেশের কথা। আপনার ইস্যু আমার জায়গা থেকে আমি একটা বলতে পারি, আমি এক ফুটবল বা খেলাধুলো জগতের লোক। আমি আমাদের হাবড়ায় যদি প্রথমে একটা স্টেডিয়াম হয় সব থেকে বেশি খুশি হব আমরা, কেন আমাদের প্রত্যেকেই স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন, আর আমাদের যশোর রোডে উড়ালপুলের ভীষণ প্রয়োজন। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অভিযুক্ত, প্রমাণিত নন কিন্তু জেলবন্দি, এই যে তিনি আটক, তার না থাকা এই ভোটে প্রভাব আছে, পড়বে? একদমই না, ব্যক্তি বিশেষ কোনো ফ্যাক্টর না এখানে, দল মানে জোড়াফুলি সিম্বল, জোড়াফুলি সিম্বল, মানে কাকুলিদিও ফ্যাক্টর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। জি, মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই ফ্যাক্টর। তারাই। আর কাকুলিদি ব্যক্তি, অবশ্যই ব্যক্তি হিসাবে নিশ্চয়ই ওনার একটা ক্যারিশমা আছে। এখানে একসময় ফরওয়ার্ড ব্লক তাদের এমপি ছিল, সেই ফরওয়ার্ড ব্লকের হাল কীরকম? একদমই কিছু নেই, শূন্য। কাকুলিগঞ্জ বস্তিতে ফান্ডের টাকা খরচ করে এই উন্নয়ন কিছু হয়েছে? এমপি ফান্ডের টাকা অনেক উন্নয়ন হয়েছে। আমাদের রাস্তাঘাটে লাইট আলো সবসময়, আগে অন্ধকার ছিল, এখানে লাইট সব গলিতে গলিতে সব জায়গায় লাইট আছে। এইখানে যে বিধায়ক, যিনি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি তো জেলে, হ্যাঁ, সে অভিযুক্ত তিনি। হ্যাঁ, সে হতে পারে, কিন্তু আমাদের তো কোনো এফেক্ট হয়নি। মোদি যে গ্যারান্টিগুলো বলছে বা যেগুলো দেয়, আমরা তো মোদি কোনো গ্যারান্টি পাইনি। ওই কোথায় বললো যে টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আমরা কোথায়, আমরা অ্যাকাউন্ট খুঁজে দেখি কোনো টাকাই নেই অ্যাকাউন্টে, তো আমরা কী করে বুঝবো? আমাদের দেশে যেখানে আমাদের লোকালে এখানে যে উন্নতি করবে সেই ভোট পাবে। বিজেপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তিনি তো বিধায়ক, কতটা লড়াই আমরা দেখিনি কোনোদিন, যে আমি কোনোদিনই দেখিনি তাকে। কীরকম উন্নয়ন হলো? আগে যা ছিল তার থেকে তো এখন বেটার। এই স্বাস্থ্য হয়েছে, রাস্তাঘাট আর এগুলো সব ঠিক আছে। সবথেকে বড় কথা, মানুষ ঠিকমতো চলতে পারছে। আজকে আগেকার দিনের মানুষ 1-1.5টার সময় চলতে পারতো না। এখন টিএমসি আসার পরে যেটা দেখছি, যে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারছে। একটা মেয়ে ছেলে রাত্রি 1-1.5টার সময় নিরাপত্তা আছে। এই যে এখানকার বিধায়ক, তিনি এই মুহূর্তে জেলে, তিনি অভিযুক্ত দুর্নীতির দায়, ভোটে এর প্রভাব পড়বে? অবশ্যই পড়তে বাধ্য। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যে বর্তমান যে সরকার এখানে শাসন করছে, এত দুর্নীতিগ্রস্ত হয়েছে চিন্তা করার বাইরে। আর মানুষ এখন সব জেনে গেছে, বুঝে গেছে, মানুষ নিশ্চুপ আছে। এর ফল ভোটের বাক্সে পড়বে। এবার কি তাহলে কাকুলিগঞ্জ দস্তিদার 4 মারতে পারবেন? কারণ হ্যাট্রিক তো হয়ে গেছে, এবার 4-এ 4 হওয়ার পালা। দেখুন, এখন বলা যাচ্ছে না। ব্যাপারটা হয়েছে, বর্তমান যে ভোটার আছেন আমাদের এই হাবড়া বিধানসভায়, 90% ভোটার খুব শিক্ষিত এবং ভালো ভোটার। এবার আশা করি আমি বারাসাত কেন্দ্রে বদলাবে। এখানে কাকুলিগঞ্জ দস্তিদার কীরকম কাজ করলেন? ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। কী ভালো করলেন? রাস্তাঘাট উন্নয়ন, তারপরে আমাদের দিদি যায় রেশন ফ্যাশন, লক্ষ্মী ভাণ্ডার, অমুকশ্রী তমুকশ্রী দিয়ে যাচ্ছে, এগুলো তো সবই দিদি করে যাচ্ছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো আছে, এর প্রভাব আছে ভোটে? প্রভাব তো আছে, নিশ্চয়ই থাকবে। আমি যদি আপনার খাই, আপনাকে ভোট না দিয়ে দেখবো, দাদাকে দেখবো না দিদিকে দেখবো? আচ্ছা, এখানে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার, হ্যাঁ, প্রভাব আছে? মানে তৃণমূলের বিপক্ষে যাবে? যে যখন ক্ষমতায় থাকে, সে যখন কামাবার চেষ্টা করে, সে কামিয়ে নিয়ে গেছে। তাই বলে দিদির দোষ তো না, দিদি তাকে সাপোর্ট করছে না, সাপোর্ট তো করছে না। সে জেলে আছে, জেলে রয়েছে। তৃণমূলের ভোট ব্যাংক সেক্ষেত্রে ভোট কমবে? ব্যাংক থেকে কমবে না, কমবে কেন? ভোট ব্যাংক কমবে না, তৃণমূলের যা ভোট আছে সব ভোটই হবে। মানে মানুষ মমতাকে দেখে ভোট দেবে? হ্যাঁ, মমতাকেই দেখে দেবে। তাহলে কাকুলিগঞ্জ দস্তিদার এখানে কি সহজ লড়াই? আমার তো মনে হয় এবার ভরি মারবে। ফরওয়ার্ড ব্লকের হাল, এখানে ফরওয়ার্ড ব্লক তো একসময় যথেষ্ট ভালো ছিল, এবার তাদের ক্যান্ডিডেট আছেন, তো কি মনে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের জমি কিছুটা ফিরবে? 10%ও ভোট পাবেন না। হ্যাঁ, 10%ও ভোট পাবে না। আগের বার মনে হয় খুব সম্ভবত 7-8% ছিল, এবার তার থেকেও কমবে। কেন?
কারণ মানুষ চাইছে না, 34 বছর যে রাজত্ব করে গেছে একটা গরিব মানুষকে ঠিকমতো দেয়নি। যারা নিম্নবর্তী ছিল তারাও এই একই ছিল, সেই একই রকমভাবে চলে এসেছিল। তাহলে বর্তমান তাকে আবার ফিরিয়ে আনবে কেন মানুষ? সচেতন মানুষ কেন তাকে তাহলে ফিরিয়ে বামের ভোট যাবে কোথায়? আনবে? বামের ভোটে রামেই যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, বামের ভোট রানেই যাবে। এখানে কাজকর্মের হাল কীরকম, ওই যে চাষের হাল কীরকম, কলকারখানা তো কিছু আছে? কিচ্ছু নেই কলকারখানা। আমি দিদিকে খারাপ বলছি না, কিন্তু দিদি এই সাইকেল বলেন, এই সাথী ঠাথি এইসব না করে, আমার ছেলে যেরকম একটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এই গ্রাজুয়েশন কমপ্লিটটা করে যদি কোনো কলকারখানা করতো, আমার মনে হয় সামান্য কিছু তার রোজ দিলে এখন ছেলেটা পুরো বসা। এইরকম ঘরে ঘরে MA বিএড করা, কমপ্লিট করা, কিন্তু আমি তো কোনো কাজই দেখছি না। আচ্ছা, এই যে দেখুন আপনার ছেলে গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, বসে আছে বেকার। বেকার। এই বেকারত্ব কি ভোটের ইস্যু হতে পারে? হবে? সেটাই তো কথা হবে। আমার মনে হয় বিজেপি আসলে বলছে তো যেটা, যে আমরা এটা করব ওটা করব, তবে একবার আসাই আমার মনে হয় ভালো, এবার দেখা উচিত। দেখা উচিত। রাইট। আমার যা মানসিকতা, বিজেপিতে অনেক লোক আসতো, খুব ভালো লাগতো, কিন্তু ওই লাস্টে যদিও আমি মুসলিম, এই জয় সিনেমাটা যদি না থাকতো, আমাদের মুখে মুখে আমাদের ইয়ং গ্রাজুয়েশন যারা ওরা বলতো যে আমরা বিজেপি করতাম, এই যে জয় শ্রীরামটা যদি না থাকতো, এটাই আমরা খুব খুশি তো হতাম। গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, জয় শ্রীরাম তো কোনো রাজনৈতিক স্লোগান নয়। না, এটাই হলো আমার কথা। আমি লেগে যেতাম, আমি বিজেপিতে লেগে যেতাম, আমার কাছে পরিষ্কার কথা। এই লাস্টে যে জয় শ্রীরাম, এইটাই আমি বলতে পারবো মানে না। আপনি বলছেন বিজেপি ধর্মের রাজনীতি করছে, এখন সেটা তো তাই তো দাঁড়ায়। আপনি হ্যাঁ, যদি এটা বলেন। যেটা কথা তো ধর্মের ভিতরেই দাঁড়ায়। ওইটা না বলে ভারত মাতা কি এইসবগুলো স্লোগান থাকতো, খুব খুশি হতাম। এই যে দুর্নীতি, এত অভিযোগ, প্রমাণিত হয়নি কিন্তু এত অভিযোগ, তার প্রভাব ভোটে আছে? তাদের একটু পড়বেই, কম বেশি পড়বেই। দাদা এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখান কোথা থেকে ফিরলেন? এই আমি আমার হচ্ছে কাপড়ের দোকান, এই রোজ কালেকশন, মানে সপ্তাহে একটা দিন কালেকশন করি। আর কালেকশন ভালো হলো আজকে? না, এখনো বাজার ভালো না, সবার বাজার ভালো না? বারাসাত 98 সালে তৃণমূল জিতলো, হ্যাঁ। রঞ্জিত পাজা, তারপর 2000, আবার তারপর লেফট জিতলো, আবার তারপরে 2009 থেকে কাকলিগঞ্জ দস্তিদার 3বার জিতে হ্যাট্রিক করে ফেলেছে, এবার 4 মারবেন বলছে। কি মনে হচ্ছে, পারবেন? আমি তো পুরো বারাসাত লোকসভা ক্ষেত্রের কোথায় কি ভোট ওটা তো বলতে পারবো না, তো আমাদের এই হাবড়া বিধানসভায় বলতে পারি। বলুন। হাবড়া বিধানসভায় এবার কাকলিগঞ্জ দস্তিদার থেকে বিজেপি যে ক্যান্ডিডেট আছে ও লিড নেবে। তাই? হ্যাঁ। কেন মনে হচ্ছে? কারণ এখানে এমনি অল ইন অল বিজেপি ভোটার বেশি, মানে এখানে বিজেপি হাওয়া বাড়ছে? এখানে হাওয়া বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, এই হাওয়াটা কেন বাড়ছে কি মনে হয়? এখানে একটা বিজেপি পন্থী লোক প্রথম থেকেই আছে। কাকলিগঞ্জ দস্তিদার এমপি ফান্ডে টাকা খরচ করে এই অঞ্চলগুলোতে উন্নয়ন করেছে? সেটা তো আমার চোখে পড়ে। বিধানসভায় জ্যোতিপ্রিয় জিতে আমাদের এই চত্বরে কাজ হয়েছে, কিন্তু তিনি তো আবার জেলে দুর্নীতি করেছে তার জন্য জেলে গেছে, কাজ হয়েছে তার সঙ্গে আকাজও করেছে তার জন্য জেলে। আর এটা তো লোকসভা ভোট, দেশের ভোট, তো এই লোকাল ইস্যু মাথায় রাখবেন না দেশের ইস্যু মাথায় রাখবেন? দেশ আগে, তারপরে দেশ না থাকলে আমরা কোথায় যাব? এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অভিযুক্ত তিনি দুর্নীতির দায়, তার প্রভাব আছে ভোটে? উনি কিন্তু কাজ করেছে আপনার জন্য, আচ্ছা, আপনার জন্য উনি করেছে, রাস্তাঘাট লাইট সব কিছু করেছে, কোনো রাস্তা কাঁচা নেই আপনার। উনি তো দুর্নীতির দায় জেলে, তাতে ওরা কিছু করার নেই, আমাদের কিছু করার মধ্যে করেছে তো। মানে উন্নয়নও করেছে আবার উন্নয়নও করছে, দুর্নীতিও করেছে? দুর্নীতির কথা আমি বলতে পারবো না, আমারটা তো আর করেনি, তাহলে আমি কি করে বলবো? আপনারা তো আমি 18 বাংলা দেখি তো, ওই জন্যই দাঁড়ালাম। কেমন লাগে দেখে? ভালো লাগে। হ্যাঁ, একবার ওর মুখের দ্বারা যান, ওর মুখের দ্বারা, ওর মুখের দ্বারা যান, দেখি তো আমি ঠিক দেখি। আপনাকে ধরলাম তো আজকে। আপনার দেখি তো আমি দাঁড়ালাম। একমাত্র টেলিভিশন শো যেখানে কোনো নেতারা কথা বলেন না, শুধু আপনার মতোই আমজনতা বলেন, তাই তো? হ্যাঁ, নেতা না জনতা আজ এখানেই শেষ করবো। এই ভালো লাগা আমাদের, এটাই প্রাপ্তি। আমাদের দেখে মানুষ দাঁড়াচ্ছেন, কথা বলছেন, এলাকার হাল তুলে ধরছেন। বুঝতেই পারছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে কোন হাওয়া বইছে, লড়াই কোন পক্ষে বেশি সেটাও বুঝতে পারছেন। আমজনতা তাদের হিসেবের খাতা খুলে দিয়েছেন, কি পেয়েছেন কি পাননি অকপট বলেছেন, বাকিটা ভোট বাক্সের ফলাফল বলবে।
নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি কাঁথি লোকসভা কেন্দ্রে। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি দক্ষিণ বিধানসভা। আর এখানকার ভোটাররা তারা রয়েছেন আমার সঙ্গে। নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে তারা শেয়ার করে নেবেন তাদের সুখ দুঃখের কথা, তাদের অভাব অভিযোগের কথা। কারণ ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো সবাই দেখছে, সবাই শুনছে, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ বেছে নেওয়া হয়, সেই জনতা জনার্দন তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে কোনো নেতার সফরসঙ্গী নই, একদম সরাসরি পৌঁছে যাচ্ছি জনতার দরবারে, জনতার মাঝে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি দক্ষিণ বিধানসভা। সামনে ভোট তো দেবেন? হ্যাঁ, তো কি মাথায় রেখে ভোট দেবেন এবার? আমরা কেন্দ্রে যারা ভালো পরিচালনা করতে পারবে সেই নিয়মেই আমরা ভোটটা দেব। আমাদেরও একটাই লক্ষ্য থাকবে, যেহেতু লোকসভা ভোট, সেই লোকসভার ভোটের নিরিখে দেশ যেহেতু সুরক্ষা থাকবে, সেই সুরক্ষার স্বার্থে আমাদের ভোটটা দিতে হবে। বর্তমান যে পরিস্থিতি এই রাজ্যে বা আমাদের কাঁথি পৌরসভা বা দক্ষিণ কাঁথি এলাকায় যে শাসক দল রয়েছেন, সেই শাসক দল ঠিক মতন কোনো কিছু কাজ করছেন না। সামান্য এই পৌরসভায় আমরা বসবাস করে সামান্য মশা মারার মতন যে জিনিসটা পৌরসভা ব্যবহার করতে পারছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, জঙ্গল পরিষ্কার হচ্ছে না, অভাব, প্রচুর বেকার এখানে বেড়ে গেছে। মানুষ কাজের কোনো কর্ম পাচ্ছে না, মানুষকে শুধু ভাতার লোভ দেখিয়ে ফেলে রাখা হচ্ছে। আমরা এই জন্য এমনভাবে ভোটটি দেব যেন কেন্দ্রের একটা সুশাসক তৈরি হয় এবং এখান থেকে সেই রকম একটা প্রার্থীকে আমরা কেন্দ্রে পাঠাবো। তুমি তো তরুণ প্রজন্মের ভোটার, নতুন প্রজন্মের ভোটার, তরুণ প্রজন্মের ভোটার, তো কি মাথায় রাখবে? ধরো চারপাশে শিক্ষা, চাকরি নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ ওঠে, তো সেগুলো কি ভোট দেওয়ার সময় মাথায় থাকবে? আমি তরুণ প্রজন্ম হিসাবে যেটা আমি আমার অনুভব মনে হচ্ছে, বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। শিল্প নেই, কলকারখানা নেই, বিশেষ করে কাঁথিতে আজ পর্যন্ত একটাও শিল্প দেখা দেয়নি। তাছাড়া স্বাস্থ্য ব্যবস্থা পুরো তলানিতে। একটা মহকুমার হসপিটাল হয়েছে যেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের থেকেও পতনে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা এমন একজন প্রার্থীকে চুজ করব তাকে যাতে কেন্দ্রে পাঠাতে পারি। কেন্দ্রের যদি হাত না থাকে এখানটায় স্বাস্থ্য ব্যবস্থাও তলানিতে চলে যাবে, শিল্প কলকারখানাও হবে না। কারণ আমি যেটুকুন জানি, শিল্প আনতে হলে বিদেশ থেকে নিয়ে আসতে হবে, সেখানটা রাজ্য সরকারের কোনো পারবে না, সেখানে সেন্ট্রালের হাত অবশ্যই জরুরি। আমি অনেক দূর পড়াশোনা করে রাজ্যে চাকরি বাকরি পাইনি, বাইরে চাকরি করতে যেতে হয়েছিল, ইঞ্জিনিয়ার ছেলে, তো পয়সা কড়ির অভাবে এখানে ছোটোখাটো ব্যবসা করি, ট্রান্সপোর্ট ব্যবসা। এই রাস্তায় যা তোলাবাজি শুরু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখানে আমরা ঠিকমতো ব্যবসা করতেই পারছি না। আমরা 10 টাকার মাল বিক্রি করলে 20 টাকা দিতে হচ্ছে ঘুষ, তাহলে কী করে ব্যবসা করব? আপনি তো একজন প্রবীণ মানুষ, এত বছর ধরে দেখছেন, তো এই যে আপনার পাশে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের একজন ভোটার, তিনি বলছেন যে শিক্ষায় দুর্নীতি, কর্মসংস্থান নেই, তো এইগুলো যখন আপনারা তো আজকে 60 তো আপনাদের এগুলো ভাবায়? আজকে মাধ্যমিকের রেজাল্ট দেখুন, 1.5 লক্ষ ছেলে ফেল করলো। কেন? অযোগ্য শিক্ষকদের নিয়োগ করার জন্য এই ছেলেরা ফেল করলো। এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, কোনো শিক্ষা নেই, সমস্ততে দুর্নীতি। সরকারের এত প্রকল্প, এত ভাতা, সেগুলো পাও না? সরকারের ভাতা, ছেলেদের জন্য তো কোনো কিছুই ভাতা নেই। মহিলাদের জন্য ভাতা করেছে 500 টাকা করে, ইলেকশন আসতে দেখলাম 1000 টাকা করে। কিন্তু 500 1000-এ মেয়েরা হয়তো খুশি, কারণ ওদের তো কোনো মাথায় চাপ নেই সংসারের, ছেলেদেরই যত চাপ। 500 1000-এ তো আর কিছু হবে না। কাঁথি লোকসভা প্রসঙ্গ উঠলেই যে প্রসঙ্গ অবশ্যই চলে আসে সেটা হচ্ছে অধিকারী পরিবার। এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে পরপর 3 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন শিশির অধিকারী, 2009, 2014 এবং 2019। 2024-এ কাঁথি লোকসভা কেন্দ্রে অন্যতম যিনি এখানে ভোটে দাঁড়িয়েছেন বা নির্বাচন লড়ছেন, তিনি হচ্ছেন শিশির বাবুর ছেলে সৌমেন্দু অধিকারী। তো অধিকারী পরিবার এই কাঁথি লোকসভা কেন্দ্রে কতটা ফ্যাক্টর? অধিকারী পরিবার না থাকলে কাঁথিতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না, একদম এটা নিশ্চিত। যে ওনারা না থাকলে কাঁথি পৌরসভাও সেরকম ঠিকঠাক চলছে না। পৌরসভায়ও যেরকম দুর্নীতি চলছে, রাস্তার ড্রেন, নর্দমা, খাল, মাঠের জল টল ঠিকঠাক, জল নিকাশিও ভালো নেই। আপনি দেখছেন না কাঁথি আজকে যেমন সাজানো গোছানো, সবই অধিকারীর জন্য সম্ভব হয়েছে। অধিকারী ছিল বলে কাঁথি আজকে এইভাবে সাজানো হয়েছে। আজ 2 বছর ধরে ওরা পৌরসভায় নেই, পৌরসভায় কোনো কাজ হচ্ছে না।
আজকে সুইপাররা বেতন পাচ্ছে না, আজকে স্টাফরা বেতন পাচ্ছে না, আজকে জল নিকাশি ব্যবস্থা ভালো নেই, আজকে ইলেকট্রিক ব্যবস্থা ভালো নেই, আজকে পৌরসভার ট্যাক্স বেড়ে গেছে, আজ পৌরসভা খুব খারাপ জায়গায় গেছে। অধিকারী ঘর ছিল বলে একদিন ঠিকঠাক চলছিল। অধিকারী পরিবার আগে যে দলে ছিলেন এখন রাজনৈতিক পরিচয় বা পরিচিতি পরিবর্তন হয়েছে, এটা কি কোনোভাবে ফ্যাক্টর হবে মনে হবে? ওটা কোনো ফ্যাক্টর করবে না। অধিকারী ঘর যেদিকেই যাবে কাঁথিবাসী ওইদিকেই যাবে। অধিকারী ছাড়া কাঁথি চলবে না। এই কাঁথিটাকে সাজিয়েছে অধিকারী পরিবার। কাঁথির হাওয়া কি বলছে? কোন ফুল? কাঁথির হাওয়া বড় ফুলের দিকেই হাওয়া বেশি বইছে। কাঁথি মানেই দীঘা। কাঁথি লোকসভার অন্যতম একটা আকর্ষণীয় স্থলই হচ্ছে বা স্থানই হচ্ছে দীঘা। আমাদের এখানে দীঘা ট্যুরিজম প্লেস, এখানে ট্যুরিস্টের উপর ব্যবসা হয়। ট্যুরিস্ট এলে তবে ব্যবসা, ট্যুরিস্ট না এলে ব্যবসা না। অধিকারী ক্যারিশমা কাঁথি লোকসভা কেন্দ্রে এবারও কাজ করবে? না, কাজ করবে না, ওনাদের আর কিছু নেই। ব্যক্তিগত ক্যারিশমা বলতে কোনো কিছু হয় না রাজনীতিতে দাদা। দল প্রতীক এটা ছাড়া অধিকারী বাবুরা অচল। আর বর্তমানে যে প্রতীককে, যে ফুলকে ওনারা বেছে নিয়েছেন, জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে আমার মনে হয়। 200% প্রত্যাখ্যান করবে। অর্থাৎ অধিকারী পরিবার যে ভাসে গেছে ওই দল ডুববেই। অধিকারী কেরিসীমা বলে আপনি যেটা বলতে চাইছেন সেটা আসলে তৈরি করা হয়েছিল, আর কার স্বার্থে তৈরি করা হয়েছিল, আর সেটাই আজকে ফানুস ফুটো হয়ে যাচ্ছে। আসলে সত্য একদিন উদ্ঘাটন হবে, আস্তে আস্তে হচ্ছে। দীর্ঘদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, আমরাও বলছি যে হ্যাঁ, সত্য উদ্ঘাটন হবেই। তাতে অধিকারী কেরিসীমা ধুলোয় মিশে যাবে। আমি চাই নতুন সরকার আসুক, যে সরকার ধর্মে ধর্মে বিভাজন ঘটাবে না, কথা দিয়ে অন্তত কথাটা রাখবে। কি করা হয়? আমি পড়াশোনা করি। পড়াশোনা করে অর্থাৎ নতুন জেনারেশনের, নতুন প্রজন্মের ভোটার, তরুণ প্রজন্মের ভোটার। তো একটা সময় তো পড়াশোনা শেষ হবে, তো পড়াশোনা শেষ হওয়ার পর কর্মসংস্থানের ব্যাপার, চাকরি বাকরির ব্যাপার। তো চারদিকে চাকরি বাকরি নিয়ে এত আকাল, যা পরিস্থিতি, যা বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, চিন্তা হয় না, ভাবনা হয় না? না, নিশ্চয়ই চিন্তা হয়। যদি অন্যায় হয়েছে, আমরা শিক্ষিত সমাজ বলছি যে যে অন্যায় করেছে তার শাস্তি হোক। কিন্তু তদন্তের নামে যে একটা খেলা চলছে, দিনের পর দিন তদন্ত চলছে, আদালতও এই তদন্ত শেষ করতে পারছে না। আমরা আদালতের কাছে বলছি, আর কার কাছেই বা আজকে বিচার চাইব? যারা বিচার করছেন তারাই তো আজকে রাজনীতির শিকার, তারাই রাজনীতি করছেন। তাই এই শিক্ষিত সমাজকে, এই বিচার ব্যবস্থাকে দূরে রেখে চেষ্টা করতে হবে নিজেদেরকে কিছু করার, এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে আমরা কোন দিকে যাব। চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে, কি বলবেন আপনি? চাকরির সাথে সাথে আবার 12% ইন্টারেস্টের হারে সুদে তাকে টাকা ফেরত দিতে হবে। কি চাকরি? আজকে যদি মানুষের চাকরি গিয়ে থাকে, শুধুমাত্র বিজেপির জন্যই গেছে। একজন বিচারক যিনি এত কিছুর রায় দিয়েছেন, যত তৃণমূলের বিরুদ্ধে রায়, প্রত্যেকটা রায় দিয়েছেন যিনি বিচারক, উনি আজকে বিজেপির প্রার্থী। আমরা বিচার ব্যবস্থাটাকেই বিশ্বাস করতে পারছি না, কাকে বিশ্বাস করব? কাঁথি লোকসভা কেন্দ্রে আজ আমরা নেতা নয় জনতা নিয়ে ছিলাম, এবং কাঁথির মানুষজন তারা আমাদের সঙ্গে কথা বলছিলেন, তাদের সুখ দুঃখ, তাদের অভাব অভিযোগ সবটাই আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। এবং গত 5 বছরে তারা যেমন কি পেয়েছেন, কি পাননি, সেটা যেমন বলছেন। আগামী দিনে কেমন সাংসদ তারা চান, আমরা সরাসরি শুনবো তাদের কাছ থেকে। আমরা সাংসদ চাইছি বর্তমানে আমাদের যিনি প্রার্থী হয়েছেন, খুব ভালো মানুষ, মহিলাদেরকে সম্মান করতে জানেন, কাজ করেছেন, তৃণমূলের থেকে প্রচুর উপকার করেছেন, মানুষের প্রচুর উন্নয়ন করেছেন। বর্তমান যিনি প্রার্থী আমাদের উত্তম বারিক, ওনার মতো একজন সাংসদকে আমরা খুব ভালোভাবে চাই। যে সাংসদ দীঘার উন্নয়ন করবে, কাঁথির উন্নয়ন করবে, সকল জাতি, সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে একসাথে নিয়ে উন্নয়নের পথে চলবে, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, আমরা তেমন সাংসদ চাই। আমরা উত্তম বারিককে 400-র বেশি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং মোদিজির মন্ত্রিসভার সদস্য হবেন। এইরকম সাংসদ চাই যিনি কাজ নিয়ে আসবেন। আর কেন্দ্রীয় বঞ্চনা বলে 5 বছর চিৎকার করবেন, সে সাংসদ আমরা চাই না। নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় শেষ। তাই আমি পারাদীপ আজকের মতো নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে। আমরা 4 জুন জানবো কাঁথি লোকসভা কেন্দ্র তা কি রায় দিল, সাংসদ কাকে নির্বাচিত করলো। ততক্ষণের জন্য দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ 18 বাংলায়, নেতা নয় জনতায়।